দেখ প্রথম আছে কি পদার্থ এবং পদার্থের অবস্থান। যারা আগে এই চ্যাপ্টার বুঝছিলেন না বা পারছিলেন না এর জন্য সহজে বের করুন। একবার যদি দেখি তাহলে পদার্থের অবস্থা আমরা জানি তিনটা, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু আরেকটা চতুর্থ অবস্থা আছে, ধর বই এরকম বিস্তারিত নাই, এটা হচ্ছে পরাগম অবস্থা, এটা দরকার নেই। তো কঠিন, তরল, বায়বীয়, এটা যদি আমি এক কথায় বলি, এটার মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে, ধর এটা একটা কঠিন পদার্থ। কঠিন পদার্থের অণুগুলা খুব কাছাকাছি অবস্থান করে, কি খুবই কাছাকাছি। তরল পদার্থের অণুগুলা কঠিন পদার্থের থেকে একটু দূরে, ঠিক আছে। আর বাষ্পীয় পদার্থের অনেক দূরে, ধরতে গেলে নাই, ঠিক আছে। এটা হচ্ছে যে গঠনটা আছে তিনটা পদার্থের, এক কথায় বুঝাই দিলাম, ঠিক আছে। এখন কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেল, এটার মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে গ নম্বর মধ্যে। এমনি সচরাচর আসে না, কিন্তু আসতে পারে টেস্ট বা টেস্ট পরীক্ষার মধ্যে। তো দেখ কাইনেটিক থিওরি যেটা আছে, কাইনেটিক থিওরি অফ পার্টিকেল বা কণার গতিতত্ত্ব, যা বুঝেছি তাই। দেখ এখানে একটা জিনিস খেয়াল কর, কঠিন পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে। যদি খুবই কাছাকাছি অবস্থান করে তাহলে কঠিন পদার্থের কি যে আকর্ষণ বল, এটা বেশি হইব না কম হইব? বেশি হইব। এবং এটা কিন্তু একটু কঠিন হয়, আকর্ষণ বল বেশি দিয়ে কিন্তু কঠিন হয়, ঠিক না? এবং এটার মধ্যে যদি আমরা একটু হিট বা তাপ দেই, ঠিক আছে, একটু তাপ যদি দেই, তাপ দিলে এটার কি হয়, তাপ দিলে এই কণাগুলা কি করতে হয়, কম্পিত হতে শুরু, এইভাবেই লিখবি, কাঁপতে শুরু করে, বা এখানে একটা গতি শক্তি সঞ্চার হয়, ঠিক আছে। এই গতি শক্তির কারণে কণাগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে, ভেঙে গেলে কিন্তু দেখ তরল এসে পড়ে, এবং তরল এসে পড়লে একটু দূরে চলে যায়। কণার যে কণাগুলো আছে, কণাগুলো দূরত্ব বাইরে যায়, দূরত্ব যদি বাইরে যায়, দূরত্ব বাইরে গেলে আকর্ষণ বল কি কমবে না, এবার এটাই তো। এটারা যখন আবার তাপ দিমু, এটা হয়ে যায়। আমি এখানে তিন দ্বারা যদি আমরা একটা মিলে করি, টিউব একটা বরফ, ঠিক না, বরফে তাপ দিলে প্রথম কই হইব, তরল থেকে গ্যাসে। এই জিনিসগুলোই আমরা তাপীয় বক্ররেখার সাহায্যে দেখাবো, এটা পরীক্ষার মধ্যে মাঝে মধ্যে আসে আর কি, মোটামুটি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা পরে দেখ ব্যাপন বা ডিফিউশন, পাইছি? ব্যাপন বা ডিফিউশন, ব্যাপন কি মনে আছে? তরল, কঠিন বা বায়ুর মাধ্যমে যখন কোন কিছু ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে ব্যাপন, ঠিক আছে। আচ্ছা ব্যাপন প্রক্রিয়া তরল মাধ্যমে হতে পারে, বায়বীয় মাধ্যমে হতে পারে, আবার কই হতে পারে, কঠিন মাধ্যমে, ঠিক আছে, সব মাধ্যমে হয়। এখন ব্যাপনের পরীক্ষার মধ্যে আসে হচ্ছে গিয়ে তোর কোনটার ব্যাপন হার বেশি বা কম। আমরা জানি যেটার কি পারমাণবিক ভর বেশি, এটার ব্যাপন হার কম, আর যেটা কম এটার কি বেশি। যেমন আমরা যদি সাপোজ নেই হচ্ছে NH3, এটা কি নিলাম একটা NH3, এটার নাম কি অ্যামোনিয়া, ঠিক না। এখন আরেকটা আমরা গ্যাস দিলাম, ধর CH4, এটার নাম কি মিথেন। এখানে যদি বলে যে ব্যাপন হার কার বেশি বা ব্যাপন কার বেশি, তাহলে আমরা খুবই সিম্পল এই দুটার কি করব, এই দুটার আমরা প্রথমে বর্ণনা নিব। দেখ এর কি আমরা নিব, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, আণবিক ভর কত, আণবিক ভর কত 14 না, 14, এবং আর 1 গুণ হচ্ছে 3, এখানে যোগ হইল, তাহলে কত হয় 17, ঠিক না। এখন আমরা CH4 গ্রামাণবিক বর্গ বের করলাম আর কি, ঠিক আছে, গ্রামাণবিক বর্গ বের করলাম। এখন CH4 মিথেন, তাহলে কার্বনের আণবিক বল কত, কার প্লাস 4 এগুলো এর কার্বন কত 16। তাহলে তোরাই বলবি এখন কোনটার ইয়া বেশি, ব্যাপন হার বা ব্যাপন ঘনত্ব বেশি, এইটার কি, এটা হচ্ছে নাম কি মিথেন, মিথেনের জন্য পারব না। এটা কি পরীক্ষার মধ্যে যেই কোনো যদি আসে, ধর সাবুসাইলোথিয়া H2SO4, এটা কেন বের করতে পারবো না, ঠিক আছে। যেমন সোডিয়াম কার্বনেট আসলো, এটা আমরা জানি H2SO4। এখন এই গ্রামাণবিক বল যখন বের করলাম, এখানে কোনটার
বেপন হার বা বেপন ঘনত্ব বেশি হইব। এটা হচ্ছে 98 আর এটা হচ্ছে 106। তাহলে কোনটা 98 এটার বেশি হইব। ঠিক আছে, তো এটা কি ক্লিয়ার? ওই যে আমরা সুন্দর করে প্রথমে এটা লিখব, লেখা এটার যে আণবিক ভর আছে বের করব, বের করার পরে বলবো যে আমরা জানি কি যে আণবিক ভর বেশি ওটার বাষ্প সরি বেপন হার কম। ঠিক আছে, পারবো? এই চ্যাপ্টার থেকে মোটামুটি এরিয়া আসবো। আর লাস্ট টপিক হচ্ছে কি কার বক্ররেখা, তাপীয় বক্ররেখা। আমি এটা শর্ট করে একটু বুঝিয়ে দিতেছি। একটা বক্ররেখা শিখবো আমরা, শুধু বর্গেরটা, এটাই বেশিরভাগ কাহিনী। ঠিক আছে, দেখ এখন আমরা তাপীয় বক্ররেখা এটা ধরা 29 পৃষ্ঠায় দেখ। তাপীয় বক্ররেখা আমি একটা আঁকি, আঁকার পরে বুঝিয়ে দিতেছি। ধর বরফ, বরফ কত ডিগ্রিতে জমতে শুরু করে জানো? 0 ডিগ্রির নিচে হচ্ছে কি বরফ জমতে শুরু করে, আর 0 ডিগ্রিতে গলতে শুরু করে না। আর পানি ফুটতে শুরু করে কত ডিগ্রি? ধরো বইয়ে যেগুলো আছে একবার সেম এরকম ভাবে বুঝিয়ে দিতেছি যাতে সহজ হয় তাহলে বুঝতে। এগুলো ডিগ্রি আছে, ডিগ্রি আমি দিলাম না, একবার লিখে দিব আর কি। মানে এখানে তাপমাত্রা লিখবি যেটা কি ডিগ্রি সেলসিয়াস স্কেলের মধ্যে। আর এই দিক দিয়া সময়, সময় এখানে নির্দিষ্ট টাইম নাই। এখানে সময়টা যে কোনো ইয়ে নিয়ে হইতে পারে আর কি, যে কোনো ইয়ে নিয়ে হইতে পারে, মানে এটা নির্দিষ্ট নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হইতে পারে। দেখ এখন আমরা যখন একটা বরফ, এখানে যখন একটা বরফ থাকবো 40 ডিগ্রি তাপমাত্রা, -40 ডিগ্রি তাপমাত্রা, তাহলে বরফ কি থাকবো? বরফ থাকবো। এটা কি বলতে শুরু করবো? বলবো। কিন্তু দেখ এটা যখন আস্তে আস্তে আমরা তাপমাত্রা এই জায়গায় নিয়ে আসলাম কোনো একটা সময়ের পর 0 ডিগ্রি তাপমাত্রা, আমরা জানি কি বরফ গলতে শুরু করে, তাহলে গলতে শুরু করবে, এটা গলবে। ঠিক আছে, ঠিক আছে না? এটা কি বরফের গলনাঙ্ক, ঠিক না? এখন যখন মনে করি এটা 1 ঘন্টা হইলো, 1 ঘন্টা ধরে 0 ডিগ্রি রাখলাম, বাড়াইলাম না তাপ, তাহলে আস্তে আস্তে কি গলবো না? এখন যখন গলবো, গলার পরে আমরা জানি কি আমরা জানি পানির ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি। একটা জিনিস খেয়াল কর ভালো করে, এখানে 100 ডিগ্রি তাপমাত্রা, এখন কয় ডিগ্রি? 100 ডিগ্রি তাপমাত্রা। 100 ডিগ্রি তাপমাত্রায় পানি কি কিছু পানি গলবো, আবার কিছু আস্তে আস্তে কই যাইবো, জলীয় বাষ্প হইতে থাকবো। ঠিক আছে না? 100 ডিগ্রি তাপমাত্রা। আর এখানে দেখ যখন 0 ডিগ্রি তাপমাত্রায় পানিতে কি কিছু বরফ থাকবো, পানিতে কিছু বরফ থাকবো, আর কিছু কি যাবে আস্তে আস্তে গলতে শুরু করবো। যখন একবার এখানে গলা শেষ হইব, আমরা কি করলাম? তাপমাত্রাটা আরেকটু বাড়াইলাম। যখন তাপমাত্রা বাড়াইলাম এখানে কি আছে? পানি। আর এখানে আচ্ছা এখানে হচ্ছে ধর আমরা সবসময় তাপীয় বক্ররেখা, এটা কি তরল, আর এটা কি কঠিন। ঠিক আছে, আর এটা হচ্ছে গলনাঙ্ক, এটা হচ্ছে ফুটনাঙ্ক। ঠিক আছে, যখন কি 100 ডিগ্রি তাপমাত্রা আছে, একটা পানির পাত্র নিয়ে 100 ডিগ্রি তাপমাত্রা দিলাম, যদি 100 ডিগ্রি থেকে আরো বাড়াই নাই, তাহলে আস্তে আস্তে কি যাবে? এখন আমার প্রশ্ন হচ্ছে রান্নার ক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রার ভিতরে রেখে মানে ভাত রান্না করতে হবে? 100 ভিতরে তাপ রেখে কিন্তু ভাত রান্না হবে। আর বেশি যদি তাপ রাখি তাহলে পানি যাবে জলীয় বাষ্প হইয়া চাইলি থাকবো, চাইল আর কোনোদিন ভাত হইব না। বুঝছি? বুঝি নাই? তো আমরা যে সময় রান্না করি ওই সময় কিন্তু তাপমাত্রা 100 ডিগ্রির নিচে। বুঝছি নাকি এটা? এখন প্রশ্ন হইতে পারে মানুষের শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? এটা হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইট হচ্ছে 98.4 ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে। ঠিক আছে, যদি আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস বলে ফেলি, তো 98 ডিগ্রি তাপমাত্রায় মানুষের অবস্থা কি হবে? যখন আমরা 40-45 ডিগ্রি তাপমাত্রায় আমরা অবস্থা সিরিয়াস, মানুষ মরে যাবে। ঠিক আছে, তো তাপীয় বক্ররেখা বুঝছি শেষ। এই চ্যাপ্টার আর কিছুই নেই। এখানে পাতন ঊর্ধ্বপতন আছে, এগুলো একটু আমরা নিজের মতো করে পড়বো। দেখ পাতন সমান কি আছে?
পাতন সমান বাষ্পীয় ভবন আর হচ্ছে ঘনীভবন। আর এখানে কিছুই নেই, এগুলো নিচে নিচে দেখবি। আর এই যে এখানে কিন্তু কি কইছিলাম, এই জায়গাটা মানে গ্যাস হয়ে যায় বা জলীয় বাষ্প হয়ে যায়, ঠিক না? একটা আবার আমি এটা কি আবার বুঝাই দেব নাকি বুঝবো? বুঝি নাই? শেষ। তাহলে এখানে শেষ, এই চ্যাপ্টার শেষ, প্রথম চ্যাপ্টার শেষ। প্রথম চ্যাপ্টার সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম, এখান থেকে ঘোষণা হইব আশা করি, এর বাইরে যাইব না। এখন হ্যাঁ বর্ণনা দিমু আমরা, এই যে এইভাবে বর্ণনা দিমু কিভাবে, যে একটা বড় বর্ণনা দেওয়া আছে বরফে কি মানে 40 ডিগ্রি তাপমাত্রায় কঠিন অবস্থা থেকে যেমন গেছে, ঠিক আছে না? যেমন এখানে ছিল কি আর বরফের গলনাঙ্ক কত 0 ডিগ্রি, এইখানে ছিল কত 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত ছিল তরল, এবং পানির গলনাঙ্ক কত 100 তে উপরে। এগুলো কি বলতে পারবো না? এখন আমরা তৃতীয় অধ্যায়ে যাই। চেষ্টা করব আজকে যতটুকু সম্ভব শেষ করার জন্য, কারণ পরীক্ষা একদম সর্বনিম্ন থাকে। তৃতীয় অধ্যায় প্রথম আছে মৌলিক ও যৌগিক পদার্থ। পাইছো? মৌলিক এবং যৌগিক পদার্থ। আচ্ছা, মৌলিক বলতে কি বুঝি? আচ্ছা, মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোন পদার্থ এটা থেকে পাওয়া যাবে না, এটা আমরা মৌলিক পদার্থ বলি। এখানে অনেক মৌলিক পদার্থ দিছে না? এই পর্যন্ত এই সুন্দর একটা এখানে ইয়ে দেওয়া আছে, যে সকল পদার্থে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলে। এরকম আরো কিছু উদাহরণ, যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, এগুলা কি? এই পর্যন্ত 118টি মৌল পাওয়া গেছে। এটা কিন্তু মৌলিক পদার্থ না, ঠিক না? এটা কিন্তু মৌল। এই পর্যন্ত আমরা যে চারটা, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো এইভাবে কোথায় পর্যন্ত গেছে? 118টা পর্যন্ত গেছে। এটা অবজেক্টিভ হইল। এখানে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি মৌল। এগুলো তোরা একটু রিডিং করে দিবি, ঠিক আছে? এবং যৌগিক পদার্থ দুই প্রকার বলছিলাম, এবার কি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ বুঝতেই পারতেছি, বিভিন্ন পদার্থ মিলা যে পদার্থটা হয়, এটা কি যৌগিক পদার্থ, ঠিক না? যেমন আমরা একটা যদি বলি পানি H2O, পানি কি পদার্থ? এখানে পানিটা হচ্ছে কি মৌলিক পদার্থ। পানি যেমন H2O, এই পানিটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো মিলা হয়েছে কি পানিতে। কি পদার্থ? যেখানে হাইড্রোজেনের এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে এটা পানি করবো। যেমন সালফিউরিক অ্যাসিড কি পদার্থ? মৌলিক যৌগিক পদার্থ। সালফিউরিক অ্যাসিড যেমন কি H2SO4, এই সালফিউরিক অ্যাসিড একটা কি পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে মৌলিক এবং যৌগিক দিয়ে কি কোনো প্রশ্ন আছে? মৌলিক হচ্ছে যেটা বাংলা কোনো পাওয়া যাবে না। আচ্ছা দেখ, পরমাণু এবং অণু আছে কি? পরমাণু অণু একটু যদি পড়স তাহলে পারবি যে পরমাণু কি আর অণু কি। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। আর এখন বুঝতেই পারতেছো যে অণু বড় নাকি পরমাণু বড়? আচ্ছা, এক সময় বলা হতো পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অণু, কিন্তু আস্তে আস্তে এটা কি হয়েছে? পরমাণু। এখন পরমাণুর ভিতরে আরো পাওয়া যায় কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লেভিটন, অ্যাস্ট্রোডাইট, এগুলো পাওয়া যায়। সরি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লেভিটন, অ্যান্টি নিউট্রন, নিউট্রন অণু, এগুলো পাওয়া যায়। যৌগিক অণু, মৌলিক অণু পাওয়া যায়, ঠিক আছে? আর এখানে পরমাণুর ভিতরে হচ্ছে মৌলিক অণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর এছাড়া যেগুলো আছে যেমন গ্লেভিটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে? বোসন,
মেসন, এগুলো হচ্ছে কি যৌগিক, ঠিক আছে, এগুলো কি যৌগিক, এগুলো আর দরকার নেই এখান দিয়া। মৌলের প্রতীক সংকেত এগুলো কারণ কারো বা রিডিং করলেই বুঝবি। বল সংখ্যা কিভাবে বের করে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার মনে আছে? আইসোটোপ, যেমন আমরা যদি কই আইসোটোপ লাস্টে কি কি সমান থাকবো? এটা পারমাণবিক বল। আইসোটোপ, প্রোটন সংখ্যা আইসো লাস্টে কি আছে? ও আছে। টুপ আছে না, মানে এখানে প্রোটন সংখ্যা সমান থাকবো, আর যে সংখ্যাগুলো আছে এগুলো নিউট্রন সংখ্যা এবং বল সংখ্যা ভিন্ন থাকবে। যেমন আমি যদি লিখি আইসোটোন, তো নিউটন সংখ্যা সমান থাকবে, আর বল সংখ্যা প্রোটন সংখ্যা লাস্টে কি আছে? টুন আছে না, টুন আছে না, মানে এখানে নিউটন সংখ্যা সমান থাকবে আর বল সংখ্যা আর প্রোটন সংখ্যা ভিন্ন। যেমন আইসোবার, আইসোবারের বল সংখ্যা সমান থাকবে আর নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা আইসোবার, আইসোবার মানে বল সংখ্যা সমান থাকবে, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন থাকবে। এখন ধর আইসোটোপ, আইসোটোপ কোনগুলা, আইসোটোন কোনগুলা, আইসোবার কোনগুলা, এগুলো বুঝতে একটু সমস্যা হইতেছে যারা নতুন, ঠিক না নাকি? ধর আমরা একটা পরমাণু আছে, পরস্পর দুইজনে কি থাকবো? সমান্তরাল। ধর আমি যদি হাইড্রোজেন লিখি 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 H2, আচ্ছা 1, আবার কি আছে 1H2 আর 1H3, এটা নাম হচ্ছে প্রোটিয়াম, এটা নাম ডিটিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। এখন দেখো একটা জিনিস ভালো করে দেখ যে পরমাণুর প্রত্যেকটা পরমাণুর কি প্রোটন সংখ্যা সমান না? প্রোটন সংখ্যা সমান না, এটার নাম হচ্ছে প্রোটিয়াম, বইয়ের মধ্যে আছে, এটা হচ্ছে ডিটিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে না? এখানে দেখ এটার থেকে আমরা যখন নিউটন সংখ্যা কিভাবে বের করি মনে আছে? নিউটন সংখ্যা কি আমরা বের করি, এই যে ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা যখন আমরা বিয়োগ করি তাই কিন্তু নিউটন সংখ্যা বের হয়, নিউটন সংখ্যা বের হয়। এখন তোরা ভালো করে খেয়াল করে এখানে কি আছে? আইসোটোপ মানে প্রোটন সংখ্যাটা সমান, তাই এটা কি প্রোটন সংখ্যাটা? এগুলো দেখতে সমান না, কিন্তু এখানে নিউটন সংখ্যা দেখ প্রতিটি ভিন্ন। এটা নিউটন সংখ্যা কত? এটা নিউটন সংখ্যা 9, এটা কত 1, এটা কত 2, ঠিক আছে না? এবং ভর সংখ্যা কত? 1 2 3। এটা কি ক্লিয়ার বুঝছি? না বুঝলে যে কোনো প্রশ্ন। এটা কি বুঝছি নাকি? নিউটন সংখ্যা এটা আমরা কি বুঝলাম? নিউটন সংখ্যা ছিল না সরলটি যেটা একটা বল সংখ্যা আচ্ছা দেখ দেখ এদিকে দেখ, এদিকে দেখ আমরা যেমন সোডিয়াম Na কত 11 23, এটা তো আমরা জানি। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যা কই একটাই, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটন সংখ্যা, কি প্রোটন সংখ্যা, আর এটা কি সংখ্যা? বল সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যা। নিউটন সংখ্যা কিভাবে বার করে? ভর সংখ্যা তাহলে এটা যে বিয়োগ করো কত জানতো? 12 হয়তো না নিউটন সংখ্যা, এটা কি বুঝছি? এখন যদি আইসোটোপ এটা সংজ্ঞা মুখস্থ করা লাগে, মুখস্থ করার দরকার নাই, আমরা শর্টকাটে মনে রাখার জন্য এটা কি আছে লাস্টে টোপ আছে না, প দিয়ে আমরা প্রোটন মানে আমরা লিখব যে পরস্পর দুইটি পরমাণুর যদি পরস্পর দুইটা পরমাণুর যদি প্রোটন সংখ্যা সমান থাকে, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন থাকে, তাকে আমরা কি বলবো? আইসোটোপ বলে। ক্লিয়ার? এখন যদি আমি দি আইসোটোপের সংজ্ঞা পারবি? সংখ্যা না, পরস্পর দুইটি পরমাণু, এগুলো কিন্তু পরমাণু, হাইড্রোজেন হিলিয়াম যা আছে সব তাহলে আইসো 12 বার মানে বর সংখ্যা সমান হয়ে যাবে কিন্তু তাহলে এটা কি আবার সংজ্ঞা পড়ার কোন দরকার আছে? কোন দরকার নেই, সংজ্ঞা ছাড়া কিন্তু আমরা ভেরিয়েবল পাবো না। পরবর্তী যেটা যে সংকেত মঙ্কেত এগুলো দেখার আমরা কোনো দরকার নাই, এগুলো নিজেরা পড়বি। বর সংখ্যা আশা করি পারবি, বর সংখ্যা পারবি না? এখন আমরা পরমাণু মডেল মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এটা কিন্তু প্রতি বছরই কিছু না কিছু আসে এই চ্যাপ্টার থেকে, অবজেক্টিভ তো একটা না একটা আসে। দেখ প্রথম আছে এখন প্রথম আছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথমে আসবো অবজেক্টিভের মধ্যে
যে রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয়? কি বছর? 11 এর ঠিক 2 বছর পরে কার পরমাণু মডেল? বোর পরমাণু মডেল আবিষ্কৃত হয়, ঠিক না? তাহলে রাদারফোর্ড এবং বোর পরমাণুর কিছু মডেলের আমাদের সীমাবদ্ধতা আছে, ঠিক না? যেমন রাদারফোর্ড পরমাণু মডেল, এখানে যা যা আছে রাদারফোর্ড পরমাণু মডেলটা কি পরমাণু মডেল? একটু যদি পড়াও তাহলে পারবি যে একটি কেন্দ্র আছে। রাদারফোর্ড পরমাণু মডেলের কি আছে? একটি কেন্দ্র আছে, ঠিক না? দ্বিতীয় নম্বর কি আছে? দ্বিতীয় নম্বর কি আছে? ক্ষুদ্র এবং বেশিরভাগ জায়গায় ফাঁকা। আচ্ছা, এটা আমি একটু বুঝাই দিই, তাহলে একটু সহজ হবে, সুবিধা হবে। আর এগুলো তো তোর মুখস্থ থাকার কথা, এগুলো কি মুখস্থ আছে না? পারস? আচ্ছা, ওইটা দেখা যাচ্ছে। এইটা সহজ করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়া যে আমরা প্রথম যদি রাদারফোর্ড পরমাণুর মডেল ব্যাখ্যা করা আছে, তাহলে প্রথমে দিব আমরা কি এটি বিজ্ঞানের এবং এবং এটা হচ্ছে 1911 সালে বিজ্ঞানের রাদারফোর্ড আবিষ্কার করেন এই মডেল, ঠিক আছে? পরে প্রথম ক নম্বর দিয়ে যেভাবে আছে এক এবিসি দিয়ে দিব। যে প্রথম কি আছে? পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। আমি একটা ফর্মুলা রাখলাম, এই যে কেন্দ্র, এই কেন্দ্রটার নাম কি? নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। পরবর্তীতে বলছে যে নিউক্লিয়াসের অন্তত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই নিউক্লিয়াসটা অনেক ছোট পরমাণুর আকারের তুলনায়, এবং বেশিরভাগ জায়গায় কি আছে? ফাঁকা আছে। তৃতীয় নম্বরটা কি আছে? সৌরকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ যেভাবে ঘুরে, যেমন এর একটা সূর্য দিলাম, তো পৃথিবীতে ঘুরতেছে ধর এই কক্ষপথে, এটা একটা কক্ষপথ, এটা একটা, এইভাবে এটা কিছু কক্ষপথ আছে। যেমন কক্ষপথকে কেন্দ্র করে ঘুরে, যেমন সূর্যকে যেমন কক্ষপথ বিভিন্ন, যেমন পৃথিবী এগুলো যেমন ঘুরে, ঠিক এইভাবেই এই মডেলটার কি বলছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করছে? ইলেকট্রনগুলো ঘুরছে। এর জন্য এটাকে কি বলা হয়? সৌর মডেল বলা হয় এই মডেলকে। আশা করি এই মডেল পারবি। এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাকে কেন্দ্র করে বিজ্ঞানী বোর করতে কি এর ঠিক 2 বছর পরে একটা নতুন মডেল আবিষ্কার করছে, ঠিক আছে? এই পরমাণু মডেলটা দেখ কি বলছে। আচ্ছা, এখানে বোর প্রথম বলছে যে এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুরতে পারে। প্রথমে দেখলে আছে যে পরমাণুর যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। আগে পারে না। আগেটা কি বলছিল? বিজ্ঞানী বোর বলছিল কি শুধু কক্ষপথে কি করে কেন্দ্র করে। এটার মধ্যে লিখছে যে পরে দেখি আছে শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই যে এই কক্ষপথের মান যা আছে এগুলো দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব, ঠিক আছে? আর যাদেরকে আমরা কি বলি? প্রধান শক্তি স্তর, শেল বা অরবিটাল, এগুলো বলি না? আচ্ছা, তাহলে এই যে বোর পরমাণুর মডেলটার চিত্রটা কি রকম হইব? বোর পরমাণুর মডেলের চিত্রটা হচ্ছে এরকম, দেখ, ঠিক আছে না? এটা হচ্ছে কার পরমাণু মডেল? এটা হচ্ছে বোর পরমাণু মডেল, এরকম হইব, ঠিক আছে? আর আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেল করি, কয়েল, ঠিক আছে? এটা একটা কি হয়ে যাবে? কয়েল হয়ে যাবে। আর বোর পরমাণু এগুলারে বলা হয় শক্তি স্তর, কক্ষপথ, শেল, একটারে কতগুলো নাম পাওয়া যায়, ঠিক না? তাহলে আমরা যদি বলে যে শক্তি স্তর কোনগুলো পারবো, হ্যাঁ, যদি বলে অরবিট, শক্তি স্তর, শেল, সব কিন্তু একই জিনিস, একটা পারলেই সবগুলো পারবো না? এখন দেখ এখানে আমাদের যে কক্ষপথের এন্ড যে ঘুরবো, মানে কোনো বস্তুর ঘুরবো, এখানে কিন্তু সূত্র আছে, এটা আমি পরে দিতেছি। যে এর মধ্যে এক একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, এক একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে মনে আছে? না, এটা মনে কর এক নম্বর শক্তি স্তর, এর মান কত? 1। এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর 2। এখানে এর মান কত?
3 তো এই প্রথম আমি জানি এটা 1s2 দুইটা থাকে না দ্বিতীয়টা করে থাকে 8টা তৃতীয়টা ধর আমি জানি না কিন্তু সূত্র আছে না আমাদের যে একটা কক্ষপথে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে ঠিক আছে n এর মান কি আমরা পারি না যেমন n equal to 1 এখানে 1 বসা 2 বসা 8 equal to 3 বসা this 3 বসাই 3 3 কেন হয় না দুপুরে তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারবে সর্বোচ্চ ইলেকট্রন এত কম থাকতে পারবে কিন্তু এর বেশি যেতে পারবো না ঠিক আছে এই শেল সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারবো শেল বা অরবিট বা ইলেকট্রন সরি কক্ষপথ এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারবো আচ্ছা পরবর্তীতে দেখ আমাদেরকে এখানে কিছু দিয়ে দিয়েছে যে কৌণিক ভরবেগ সম্পর্কে কিছু আছে যে বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র কি মনে আছে লো mvr equal n/2 এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর v হচ্ছে ইলেকট্রনের বেগ r হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ n হচ্ছে ইলেকট্রনের কয় নম্বর শক্তি স্তরে ঘুরতেছে h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর পাই এর মান তো আমরা জানি ঠিক না তো এইখান থেকে যদি আমাদেরকে বলে অঙ্ক কিভাবে আছে এইখান থেকে কিন্তু অঙ্ক আছে প্রতি বছরই যদি বলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তাহলে ডাইরেক্ট সূত্রটা দিন যদি বলা হয় ইলেকট্রনের বেগ নির্ণয় করো শুধু বেগটা রেখে দিও ওই বেশে নিয়ে যাবো তাহলে গুণ আছে এখানে কি বল বা কেন বলবো ঠিক আছে যদি বলা হয় যে কৌণিক বেগ নির্ণয় করো কি তাহলে কৌণিক বেগ মানে বল না এখানে শুধু এই দুইটা ঠিক আছে না যদি বলা হয় ইলেকট্রনের ভর নির্ণয় করে ঠিক আছে এতটুকু কি আমরা বুঝছি এই কৌণিক বল করলে বেগ করলে দিয়া হয় কৌণিক যদি ভরবেগ বুঝতে পারছেন ভর আছে বেগ আছে আর যদি বলা হয় শুধু কৌণিক বেগ শুধু কৌণিক বেগ ঠিক আছে বি এবং আর কৌণিক বেগ বিআর আর কৌণিক ভরবেগ এম্পিয়ার এটা কি মোটামুটি ক্লিয়ার হইছে পারমু তুই বুঝছস হ্যাঁ আর এই যে জানি আমরা প্রাণদবকের মানটা না কত মাইনাস আচ্ছা 34 ঠিক আছে এটা হচ্ছে কি প্রাণদবকের মান এখন আমাদের দেখ আরেকটু এখানে আরেকটু আছে তো এটা যদি আমরা শক্তি স্তর হয় তো ইলেকট্রন যদি আমরা ধর এখান থেকে এখানে নিয়ে আসি বা এক নম্বর শক্তি স্তর থেকে দুই নম্বর নেই তো শক্তির শোষণ হইব আর বিকিরণ হইব আমাকে কি কি বলতে পারবি যে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন যদি উপর থেকে নিচে নামে এটা শক্তি শোষণ হইব না বিকিরণ হইব এগুলো আমি উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে কেমনে আমি বলতেছি ধর একটা পাঁচতলা বিল্ডিং এ আমরা উঠতেছি কয়তলা পাঁচতলা বিল্ডিং এ যে সময় সিঁড়ি দিয়ে উঠবো লিফট নাই সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে যখন উঠবো উঠার সময় এই সময় উঠবো উঠার সময় আমাদের শক্তি দেখি বেশি লাগে মানে শক্তি শোষিত হয় শোষণ হয়ে যাচ্ছে এখানে যখন ইলেকট্রন এক নম্বর থেকে দুই নম্বর মানে একতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা এই যে একতলা শোষণ হয়ে যায় আবার যখন উপর থেকে নামে এত কষ্ট হয় মানে এর জন্য কি হইব শক্তি বিকিরণ হবে ক্লিয়ার তো বুঝছি আচ্ছা এখানে ভুল পরমাণুর সাফল্য আছে ভুল পরমাণুর সীমাবদ্ধতা আছে এরপরে ম্যাক্স প্লাঙ্ক করতে অনেক পরমাণু মডেল আছে পরমাণু শুধু দুইটা দেওয়া আছে আর শোষিত বা বিকিরণের যে আছে সূত্রটা আছে হ্যাঁ এই সূত্রটা হচ্ছে যে E সমান hc বাই সরি hc বাই ল্যাম্ডা শোষিত শক্তি বা বিকিরণ শক্তির আমরা কি দেব E সমান hc বাই ল্যাম্ডা ঠিক আছে hc বাই ল্যাম্ডা এটা হচ্ছে প্রাণ ধ্রুবক কোনটা
হ্যাঁ ল্যামডার ভ্যালু আমরা বের করব আমরা সূত্র কি কি হচ্ছে শক্তি ই এনার্জি এই হচ্ছে প্লান্ট দেবো প্লাঙ্গন মান জানি ই হচ্ছে কত আলোর বেগ আচ্ছা আলোর বেগ করার বই এখানে একটু ভুল আছে কেমনে ভুল আমি একটু তোদেরকে দেই এখানে কইছে না আলোর বেগ কত সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে কিলোমিটার না মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত যাইব 1 সেকেন্ডে কত যাইব বল 3 লক্ষ মিটার ঠিক আছে না কিন্তু দেখ এখানে আমরা এটা কিন্তু 3 লক্ষ এটা কিন্তু 3 লক্ষ না যারা দেখ 3 into 10 যদি বার কত দিতে আচ্ছা ঠিক আছে আমরা মিটার পার সেকেন্ডের কথা কইতাছি মানে মিটার পার সেকেন্ড আমরা কিলোমিটার করে দিছি না কিলোমিটার কি আর একটু এইটুকু এইটাও ভুল আছে কেমনে ভুল আছে দেখ কিলোমিটার হলে ঠিক আছে কিন্তু মিটার যদি বলে তাহলে অনেক সিক্স দেওয়া আছে সিক্স এর কত দেবো 5 দেবো সিক্স দিলে শুনলে একটা বাইরে যায় যদি বাইরে যায় দেখতে বলতে 30 তক হয়ে যায় ঠিক আছে তো শোষণ বা বিকিরণ যদি বলে সূত্র কি দিব হচ্ছে এখানে প্রান্তভুগের মান থাকতেও পারে না থাকতেও পারে বেশিরভাগ থাকে না থাকলে নাই এখানে ল্যামডার মান নির্ণয় করব ল্যামডার মান কি নির্ণয় করতে পারবো না আর ল্যামডার মান যদি ওই থাকে সেন্টিমিটার সাইডের কই নিব মিটার নিয়ে আসি এই চ্যাপ্টার থেকে এইটা নিয়ে মোটামুটি একটু বেশি আছে এখন দেখ আমরা বলছি কি এগুলোর নাম কি এগুলোর নাম কি এগুলোর নাম কি এগুলো ইলেকট্রন এইগুলোর নাম শক্তিস্তর শক্তি স্তর বা নিউটন আচ্ছা একটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে এর সূত্র কি 2 and square 2 and স্কয়ার সংখ্যক কি থাকতে পারে ইলেকট্রন ইলেকট্রন থাকতে পারে এখন উপশক্তি স্তর আছে প্রতিটা শক্তি স্তরে কি উপশক্তি স্তর আছে না যেমন কেমন আমি এই যে সময় ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 this 3s2 square 3b6 4s এগুলো তো এগুলো কই থেকে হাওয়ার থেকে উড়ে আইনা কিন্তু এগুলো কিন্তু এক একটা শক্তি স্তরের এই যে 1 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর একটা 2 নম্বর শক্তি স্তরের দুইটা 3 নম্বর শক্তি স্তরের তিনটা 4 নম্বর শক্তি স্তরের চারটা এইভাবে কিন্তু এক একটা শক্তি স্তরের উপশক্তি স্তর আছে ঠিক আছে যেমন আমাদের পৃথিবীর উপগ্রহ কোনটা চাঁদ ঠিকই এই যে আমরা 2 নম্বর শক্তি স্তরে এখানে আমরা উপশক্তি স্তর কয়টা দুইটা S এবং P এখন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে এটা সূত্র কি কি পারোস উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে এটা সূত্র আছে সূত্র কি কি পারোস মনে নাই 2 into মনে নাই এই যে উপশক্তি S P D F এখানে L এর মান গুলো কি মনে আছে S এর জন্য L এর মান কত 2 মনে নাই S এর জন্য L এর মান 0 P এর জন্য 1 D এর জন্য 2 F এর জন্য 3 এগুলো কার মান L এর মান L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এত ডিপলি আমরা যাব না জাস্ট তার মনে রাখবি S এর জন্য L এর মান কত 0 P এর 1 এক এক করে বাড়বো ঠিক আছে এখন এই উপশক্তি স্তরে যদি আমরা কি বের করতে চাই উপশক্তি স্তরে যদি আমরা বের করতে চাই কতগুলো ইলেকট্রন আছে মানে S শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে P শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে D শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে তাহলে অবশ্যই একটা সূত্র আছে সূত্রটা কি 2 into 12 plus 1 এখানে যে কোনো শক্তি স্তরের কি বের করতে পারি কতগুলো ইলেকট্রন আছে সাপোজ এখানে ধর S শক্তি স্তরে আমরা ইলেকট্রন বিন্যাস বের করলাম ইলেকট্রন সংখ্যা বের করলাম কোন শক্তি স্তরে S শক্তি স্তরে তার সকল মান আমরা জানি না 2 into 12 2 into কত 0 প্লাস 1 0 তো 0 ই ঠিক আছে না তাহলে 1 এর সাথে গুণ করলে কত 2 এই যে কয়টা ওই দিকে তুই এসে বুঝছিস হ্যাঁ উপশক্তি স্তরের ধারণা থেকে কিন্তু এটা পাইছি 2 এখন সাপোজ আমরা D কত 10 ঠিক আছে না তো আমরা সূত্র কি 2 into 12 plus 1 মানে এখানে L এর মান কত 10 2 না 2 L এর মান 2
ডি এর জন্য টু প্লাসের 1 2 দুগুণে চার 4 রেখে পাঁচ, তাহলে এই যে ডি এর মধ্যে কয়টা নিবে ইলেকট্রন 10টা সর্বোচ্চ 10টা নিতে পারবে, আচ্ছা কম নিতে পারবো কিন্তু বেশি নিতে পারবো না। পারবো না। মানে যদি তোদেরকে বলে কেউ রে যে এখানে 2টা আপেল আছে, 2টা আপেল খাইতে পারবে, মানে আপেল অনেকগুলো আছে 2টা খাইতে পারবি শুধু, তাহলে শুধু 2টাই খাইতে হইব। বাচ্চা কম খাইতে পারবে কিন্তু আর বেশি খাইতে পারবে, যদি এমনি বলে যে যতগুলো ইচ্ছে ততগুলো খা, তাহলে করে যা ইচ্ছে তা খাওয়া যাবে, ঠিক না? এটা হচ্ছে এরকম। তাহলে উপশক্তি স্তরের ধারণা কি করছি? তাই শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস বা প্রধান কক্ষপথে কতগুলো ইলেকট্রন নিবে সূত্র কি? 12 স্কয়ার 12 স্কয়ার। এখন যদি বলি উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন নিবে, 12 প্লাস 1 এখন কি সহজ হয়ে গেছে না? এখন যে কোনো শক্তি স্তরে বা যে কোনো উপশক্তি স্তরে যদি বলে আমরা বের করতে পারবো না ইলেকট্রন, খুবই সহজে কিন্তু বের করতে পারবো। এখন ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব? ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব এটার একটা নিয়ম কারণ অবশ্যই আছে, আছে না? এগুলো একটু বুঝতে পারলাম। ইলেকট্রন বিন্যাস তো জানি, কারণ বেশ লাগে না, তাও আমি একটু দেখাই দিতেছি। যেমন প্রথম এই যে এইভাবে 2-3টা দেখাম, বেশি না, 1s 2s পরে কি 2p 3s 3d 3d ঠিক আছে না? 4s 4p 4d 4f তাহলে ইলেকট্রন বিন্যাস গুলো এইভাবে, প্রথম এটা 1s পরে 2s পরে 2 পরে দিয়ে দিলে এটা পরে দিলে অনেকে করে কি দেখ এখানে 3s এর পরে 3p পরে 3p এর পরে আসার কথা 3d, কিন্তু আছে কি 4s ঠিক আছে না, পরে কি 3d। তো ইলেকট্রন বিন্যাস আমরা যেভাবে করব, যে সময় করব সব সময় এই নিয়ম ফলো করব, অন্য কি নিয়ম ফলো করব না, ঠিক আছে? অনেক সারি কইবো যে এমনি কর, এমনি করলে কিন্তু ভুল হয় ইলেকট্রন। ওই যে 20 এর পরে গেলি মনে নাই, বেশ লাগে যে যেমন 1s 2 2s 2 2p 6 3s 12 3p 6 এখন কি এসব 4s স্কয়ার 3d 10 এখন এখন কিসের জন্য আমরা এটা আগে আসলো এটা পরে গেল? অবশ্যই একটা কারণ আছে, আছে না কারণ? যে আমরা জানি সব সময় যেগুলো শক্তি কম এগুলো আগে থাকে, যেগুলো শক্তি বেশি এটা পরে থাকে। তো উপশক্তি স্তরের এখানে ইচ্ছা করলে আমাদেরকে প্রশ্ন এরকম ভাবে আসে, অনেক তারা পরীক্ষা দিছে যে কেন 3s এর আগে 4s আইছে, আসলে প্রশ্ন এটার উত্তর হচ্ছে আমি দিয়ে দিতেছি এখন। এখানে দেখ, আমরা প্রথমে বলবো আমরা জানি কোনো উপশক্তি স্তর বা অরবিটাল, এগুলো কি অরবিটাল না? কোন উপশক্তি স্তরে বা অরবিটালে যদি sp সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলোর উপর হয় spdf বা এগুলোর উপশক্তি স্তরের মান যদি কম হয়, এগুলো কি আগে আসবো, আর যদি পরে হয় তাহলে বেশি হবে। পরে এই বইলা এতটুকু পর্যন্ত বলবি, বইলা এখন কি করবি, এখন জাস্ট এটার মানটা বার করে দিবি, এটার মানটা বের করে দিবি। কেমনে বের করবো? সূত্র কি? 12 ঠিক আছে না? কিসের জন্য যে 4s আগে, ঠিক না? এখানে 4 আগে আমরা বোঝা যাচ্ছে এর শক্তি বেশি, আসলে কিন্তু এর শক্তি বেশি না। অনেক সময় মোটা হইলে কিন্তু শক্তি থাকে না, দেখবি এই বইটা যায়, আছে না? দেখ এখানে দেখ 2 into 2 l এর মান কত? আমি কার বের করতেছি, 4s এর বের করতেছি। l এর মান কত? 4 না, l এর মান জিজ্ঞাসা করছি। 11 l এর মান 2, s এর জন্য l এর মান 2 না 0 0 0 প্লাস এর কত 1 তো এখানে কত আসে 2 2 না? এখন আমরা যদি d8 3d 3d বের করি, 3d বের করলে এখানে 2 into 2 3 এর মান কত? 2 d এর মান হচ্ছে 2 প্লাস 1 কত হইতাছে? 10 আচ্ছা এটা তো হয় নাই, 2 তো d এর মান কান্দা না, না, বুঝতে পারছি, 10 আচ্ছা এটা এইভাবে না, যে এই যে শক্তি, গাইড দেখ বই দেখ একটা ইলেকট্রন বিন্যাস কোনটার আগে কোনটা প্রবেশ করব এর শক্তির নির্ণয়ের একটা সূত্র আছে, পাইছো? কত লিস্ট এটা পাইছো? এটা হচ্ছে একটু আমরা একটু দেখি, n plus n plus L. l গুড, n plus l এদিকে যদি আমরা এইভাবে আবার এটা বিশ্লেষণ করে দিয়েছি, দেখ শুধু করে দেওয়া আছে। আমাদের প্রশ্ন কিভাবে থাকবো, প্রশ্ন থাকবে হচ্ছে কেন 3d এর আগে 4s প্রবেশ করে বা হয়। তো আমরা উত্তর দিব এভাবে, আমরা জানি কোন শক্তি স্তরে বা কোন উপশক্তি স্তরে যদি n plus l এর মান বেশি হয় তাহলে এটা পরে যায়, এবং যদি কম হয় ওইটা আগে অবস্থান করে।
তো আমরা এখানে লিখবো যে 4s এর জন্য n প্লাস n এর মান আমার কত হচ্ছে 4s, এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 0 0 s এর লেগে 4s এর জন্য n এর মান কত বল? 4 এ গো কারণ কি এটা 4 নম্বর শক্তি স্তরে ঘুরতেছে, কক্ষপথ 4, n এর মান হচ্ছে 4 প্লাস 0 0, তাহলে কত হচ্ছে 4। 4 এখন 3d বের করি, 3d, তাহলে এখানে 3 এর জন্য 3d এর জন্য কত? 2 তাহলে কত হইছে? তাহলে কে আগে যাইবো? ইয়া 4 তাহলে এটা কি বুঝছি? এনে বাই করে দেয় কেমনে বের করে দিই, তো অর্থাৎ লাস্টে দিয়ে পরে দিবি খালি কই দিলি 4s কি যাইবো আগে আর 3d যাইবো পরে এই প্রশ্ন কি আর কোনদিন বলইব? এই প্রশ্নটা আমার একটা সূত্র n প্লাস l, n প্লাস l, n প্লাস l মনে থাকবো না? এই চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে, লাস্ট একটা টপিক পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এটা দিয়ে দিলেই শেষ হয়ে যাবে। এটা খুবই সহজ, আমরা একটা শর্টকাট টেকনিক দিয়েছিলাম যে মৌলের একটা পারমাণবিক ভর কেমনে বের করি, মনে আছে? এর ভর দিয়া। আচ্ছা আমরা তো এতটুকু পর্যন্ত বুঝছি না, এখন দেখ কিছু আছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা তো একটু প্রশ্ন প্রতি বছরই আসে, কোনো না কোনো পরীক্ষার মধ্যে আসে। এটা আমি এখন বুঝাই দিব, যে কোনো পরীক্ষার মধ্যে আসলে খালি দিয়ে দিবি, কোনো কথা হইব না, খালি দিয়ে দিবি শেষ। আচ্ছা একটু নিয়ে ব্যতিক্রম কিছু কিছু ইলেকট্রনের ব্যতিক্রম, এখানে দুইটা দিছে, আরো আছে এখানে, শুধু জাস্ট তাদের দুইটা দিছে। কি কি দিছে দেখ, এখানে দিছে হচ্ছে ক্রোমিয়াম এবং ইয়া 24 কপার, কপার। আমি এবার বলতেছি দেখ, দেখ এখানে আমার প্রশ্ন থাকবে কি যে ক্রোমিয়াম বা কপার ব্যতিক্রম ইলেকট্রন কেমনে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ঠিক আছে? তো সাধারণত দেখা যায় একটি উপশক্তি স্তরে p এবং d এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ থাকে। এখন অর্ধেক পূর্ণ সম্পূর্ণ বুঝতে হইব, যেমন p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা 6টা, না? d অরবিটালে কয়টা থাকতে পারে? 10টা। 10টা। এখন বলি যদি এটা অর্ধেক কত, 3 যদি বলি এটা অর্ধেক কত, 5 এটা কি বুঝছি? পূর্ণ আর অর্ধেক পূর্ণ, পূর্ণ হচ্ছে 6, অর্ধেক পূর্ণ 3, এটা কি বুঝি নাই? এখন দেখ সাধারণভাবে কিন্তু এটা থাকে s পূর্ণ, এর d এর এনে বলে কি s এর d না s এর s এর তুই তো বড় আই d এর না 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 এইভাবে না, আমার কথা শুনো, আমি যেইভাবে করি এইভাবে করবো। এখানে আমরা কি জানি সাধারণত p এবং d দুটো ইলেকট্রন পূর্ণ থাকে বা অর্ধেক পূর্ণ থাকে, কিন্তু এগুলো যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকে মানে এগুলো সুস্থিত হয়, মানে অনেক এগুলো কি হয়, সুস্থিত হয়। এখন দেখ আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়াম কত? 24 তো 1s 2 2s 2 2p6 3s 2 3p6 4s স্কয়ার উপরে আর নাই 3d 1 2 না না 2 না 3d 4 4, ঠিক আছে? এখন দেখ এটা হওয়ার কথা ছিল কার? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, কিন্তু প্রকৃতিতে ক্রোমিয়াম খুবই খুবই সুস্থিত মৌল, ঠিক আছে? খুবই সুস্থিত মৌল। এর জন্য আমরা কি জানি p বা d অরবিটাল পূর্ণ বা অর্ধেক পূর্ণ থাকলে সুস্থিত হইব, না থাকলে হইব না। এটা কি পূর্ণ আছে? পূর্ণ নাই। এখন আমরা 4s এখানে দেখব, আচ্ছা সমস্যা নাই, আমরা এইভাবে দিয়ে করব, সমস্যা নেই। এখানে আমরা দেখব হচ্ছে গিয়া যে এখানে s আছে, কি আছে? 4s, সর্বশেষ কি আছে? 4s। এই 4s টা বই মধ্যে এমনি দিছে না, এই যে এমনি দিছে না, একই কথা, এমনি না আমরা এনে দিলাম 4s দিলাম। এখানে যখন এটা থেকে একটা s বা s একটা ইলেকট্রন এখানে কাকে দিয়ে দিব? d এর দিয়ে দিব, কারণ কি একই সুস্থিত মৌল অর্জন, ঠিক আছে? এটাকে যখন কোন সময় দিব জানো? যখন আমরা তাপ দিব এই বিক্রিয়ার মধ্যে, এটা দিয়া আমরা এটা পরে বুঝাবো, এটা দরকার নাই, আগে বুঝ। এখানে সুস্থিত হলে কত রাখবো? পূর্ণ বা অর্ধেক পূর্ণ। সুতরাং যদি এটা অর্ধেক পূর্ণ হইতে চাই কয়টা হইতে দিব? 5টা। এর জন্য এখানে s একটা দিয়ে দিব, যদি s একটা দিয়ে দেয় এখানে ইলেকট্রন বিন্যাস কি হইব? যে 4s 1 3d 5 পারমু, কম্পারে পারমু, পারমু না? আর কিছু যাই কপার আচ্ছা লাস্ট
আচ্ছা ক্রোমিয়াম আর কভারেটটা তো আমরা পারবোই, এটা বাইরে দিতে চেষ্টা করি। আজকের জন্য লাস্ট টপিক হচ্ছে পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক। এটা খুবই সহজ, আমি খুবই সহজ ভাবে এটা বুঝাই দেবো। দেখ পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এটা কিভাবে করবো, তো আমরা সূত্রটা একটু দেখ, সূত্রটা দেখ নিচে কি আছে। এই ওদের লাস্ট টপিক হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা যে কিভাবে বের করব এটা দিয়ে এই চ্যাপ্টারটা আপাতত আমরা সমাপ্তি করব, ঘোষণা করব। দেখ এখানে আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে, যে কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের যে মৌলটার আমরা আপেক্ষিক পরমাণু বের করব, এই মৌলের একটি পরমাণুর ভর বাই এখানে দেয়া আছে কার্বনের, এই যে কার্বনের 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12, এটার টোটাল পুরোটার মান হচ্ছে 1.6 * 10 ইনভার্স 24। এটা যে নিচে যে কার্বনের যে আইসোটোপের 12 আইসোটোপের যে মানটা আছে টোটাল এই মানটার পরিবর্তে এটা দিয়ে দিবি, ওকে। এখন কথা হচ্ছে দেখ আমাদেরকে কি করতে হবে, একটি পারমাণবিক ভর কিন্তু বার করতে হবে, ঠিক আছে। একটা পারমাণবিক ভর যদি বের আমরা না করি তাহলে কিন্তু এই অঙ্কটা পারবো না। একটা পারমাণবিক ভর তো প্রত্যেকটা মৌলের তো পারমাণবিক ভর আমরা মুখস্থ করা সম্ভব না, এত পারমাণবিক ভর মুখস্থ করা সম্ভব না। কিন্তু আমরা এই একটা পারমাণবিক ভর মৌলের একটি পারমাণবিক ভর কিভাবে বের করবো এটা নিনজা টেকনিক শিখে নেব। যেমন কি মৌলের একটি পারমাণবিক ভর, মৌলের একটি পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব। সাপোজ আমরা আমাদেরকে প্রশ্ন করলো যে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তাদের বইয়ে আছে এটা, ঠিক আছে। এখন অ্যালুমিনিয়ামের একটি পারমাণবিক ভর অবশ্যই আমাদের বের করতে হবে। তো আমরা এখানে দেখলাম যে অ্যালুমিনিয়ামের একটি পারমাণবিক ভর বা পরমাণুর ভর, আচ্ছা একটি পারমাণবিক ভর কি বের করব, আমরা একটি পারমাণবিক ভর বা পরমাণু বের করব হচ্ছে এভাবে যে আমরা কত আছে 27 পারমাণবিক ভর কত, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। এই 27 কে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব, 6.023 × 10⁻23, ওকে। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু পরমাণুর একটা পারমাণবিক ভর বের হবে, পরমাণুর ভর বের হবে। কিন্তু কথা হচ্ছে এই নিয়মটা কোথাও নাই, সুতরাং এটা তোরা বইয়ের মধ্যে নেই, সুতরাং এইটা তোরা খাতার মধ্যে লিখবি না, শুধু জাস্ট এটার মান যেটা আসবো এটা লিখে দিব। তো এটার মান আসবে 4.482 × 10⁻23 গ্রাম এটা আসবে, ওকে। এখন আমরা অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর বের করে ফেললাম। এখন যদি অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে এটা। তো লিখবো যে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কিন্তু আগে লিখবো আবার এটা পরে লিখিস না। এই যে এটা থেকে আমরা একটি পারমাণবিক ভর বের করে ফেলছি, সেটা কত 6.482 × 10⁻23, ওকে, -23। এখন এটাকে যখন এটা দিয়ে ভাগ করব তো দেখবি এখানে উত্তর আসছে কত 27। তো এই অংশটা কি করবি খাতায় লিখবি না, ওকে। তো এইটা এইভাবে আমরা যে কোনো পরমাণুর একটা পরমাণু বা এভাবে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পরমাণু ভর বের করতে পারবো। তো চ্যাপ্টার এটাই এখানেই সমাপ্ত দিলাম, আজকে এখানেই থাকবে। তো আগামী দিন আমরা চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টার নিয়ে এটা আলোচনা করব।